লাইভ চলে এসেছি, সবাই জয়েন করে যাও। এখনো কোনো কমেন্টস, কোনো জয়েনিং দেখতে পাচ্ছি না। কোনো জয়েনিং দেখতে পাচ্ছি না। আরো লাইভ এসছি তো গন্ডগোল। বুঝতে পারছি না আমি লাইভে এসছি কিনা। হ্যাঁ আচ্ছা ওকে। একটা অমৃতা দি হাই লিখছে, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আচ্ছা সাউন্ড ভিডিও সব ক্লিয়ার কিনা একটু সবাই বলে দাও। ওকে, তো আস্তে আস্তে জয়েন হচ্ছে। আজকে আমি খুব বড় লাইভ করব না, কয়েকটা ছোট ছোট গল্প দিয়ে লাইভটা করছি। তো আজকে মোটামুটি 4টে গল্প আছে। ফার্স্টে আছে ভূতের গল্প, দেন আছে পরীর গল্প, তারপরে আছে যক্ষী বুড়ির গল্প, আর তারপরে একটা স্পেশাল গল্প ঠাকুরের গল্প। তো এই 4টে গল্প নিয়ে আজকে লাইভে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো শোনো। ওকে, সো আমি গল্পে ঢুকছি। ওকে, থ্যাংক ইউ, অল ক্লিয়ার লিখে দিয়েছিস, ঠিক আছে। তো ভূতের গল্প যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি প্রথমে বলতে গেলে আমাকে বলতে হবে আমি কার মানে ঘটনাটা আমি বলছি। তো আমার বড় জেঠিমা, মানে আমার বড় জেঠিমার বাবার গল্প বলছি, ঠিক আছে। তো আজ থেকে অনেক বছর আগে, কারণ আমার বড় জেঠিমাও এখন আর বেঁচে নেই, বড় জেঠুও বেঁচে নেই, এবং বড় জেঠিমার বাবা তিনিও বেঁচে নেই। কিন্তু বড় জেঠিমা আর বড় জেঠুর বয়সটা মানে মৃত্যুর বয়সটা কখনো হয়নি, বাট তারা মারা গেছে শরীর খারাপের জন্য। বাট যাই হোক, তো বড় জেঠিমার যে বাবা মানে দাদু আমার সম্পর্কে হয়, তো দাদুর তখন ইয়াং বয়স, এবং সেই টাইমে ওরা থাকতে হচ্ছে নাগের বাজারে থাকতো, ঠিক আছে। তখনকার দিনে অবশ্যই সব দিকে তখন গ্রামই ছিল ওই টাইমটাতে, ধরতে গেলে খুব বেশি উন্নত তখন ছিল না। তো এরকম ইয়াং যে বয়সটাতে, অল্প বয়সে সব বন্ধু বান্ধবরা মিলে যাত্রা দেখতে গেছে, ঠিক আছে। তো যখন যাত্রা দেখতে গেছে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা থেকে 12টা বেজে গেছে, এরকম সময় হয়ে গেছে, রাত্রেবেলা হয়ে গেছে। তো দুটো উনি ওই দাদুটা আর তার একটা বন্ধু মিলে যাত্রা দেখে বাড়ি ফিরছে। এবার যেহেতু রাত হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বাড়ি ফেরার জন্য একটা শর্টকাট রাস্তা, যেটা একটু জঙ্গল বা একটু বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা পড়েছে, এবং সেখান থেকে ওরা আসার প্ল্যান করেছে। যে ওপেন যে মেইন রোড সেখান থেকে না এসে ওরা শর্টকাট হিসেবে ওই রাস্তাটা দিয়ে আসবে। তো এবার সেই রকম ভাবে অত রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আর কি আসছে। তো হঠাৎ দুজনে মিলে গল্প করতে করতে আসছে। তো হঠাৎ করে দূরে দেখতে পাচ্ছি যে দূরে একটা হয় না সাদা কাপড় পরে, যেটা আমরা টিপিক্যালি যেটা পেতনি যেটাকে আমরা বলি, যে সাদা লাল পা সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে দূরে, ঠিক আছে, এবং ঘোমটা দেওয়া। ওকে, তো এই লাল পাড় সাদা শাড়ি পরা যে মহিলাটা দাঁড়িয়ে আছে দূরে, তো প্রথমে যখন ওরা দেখে, ওরা না খুব একটা নর্মালি মানুষই ভেবেছে, অত তখন মাথায় আসেনি যে ওটা কেউ হতে পারে, মানে ওটা কোনো অলৌকিক কেউ হতে পারে, তখনও মাথায় আসেনি। তো এবার কি করেছে যে ওরা ওই যে দুটো বন্ধু ছিল, মানে দাদু আর দাদুর যে বন্ধুটা ছিল, তো দাদুর বন্ধুটা ভাবছে যে এই যে এত রাত্রেবেলা এরকম একটা মহিলাকে এক মিনিট, মহিলাটা দাঁড়িয়ে রয়েছে, তো একটা বাজে একটা মতলব মাথার মধ্যে চলে, এবং সেটা
ওই দাদুটাকে বলে তার বন্ধুটা যে এরকম একটা রাত্রেবেলা একটা মহিলাকে পেয়েছি। তো দাদুটা তখন বলে যে দেখ, রাত্রেবেলা এরকম মহিলা এত এত রাত্রেবেলা তো কখনো কেউ মানে এরকম সময় তো নর্মাল কোনো মহিলা তো থাকবে না, আর তার উপরে কেন কোনো মহিলাকে আমি ডিস্টার্ব করতে যাবো শুধু শুধু। বাট এরকম হয় রাত্রেবেলা হঠাৎ করে কোনো মহিলাকে দেখলে যে কোনো পুরুষ মানুষ হয়তো তখনকার দিনে একটা মাথার মধ্যে চলেই হয়তো কোনো একটা ভুল কিছু হয়তো চলেছিল, বাট সেটাকে ওরা ওভারকাম করে যায়, সেটাকে নিয়ে আর অত বেশি ভাবে না। তো এবার কি করে, তো রাস্তা দিয়ে ওরকম যাচ্ছে এবং যখন ওরা ক্রস করছে ওই যে মহিলাটাকে, তো এইবারে যে দাদুটা ছিল, দাদুটা ভাবছে যে হয়তো কোনো বিপদে পড়ে হয়তো উনি দাঁড়িয়ে আছে। তো ওনার কাছে গিয়ে ওনাকে বলছে যে মা তুমি এখানে কি করছো, হ্যাঁ তোমাকে কোনো অসুবিধা হয়েছে? তো ওনাকে সম্বোধন করেছে মা বলে, ঠিক আছে, কোনো অন্য কোনো নর্মালি কোনো কিটকিটে মেজাজেও কোনো কিছু প্রশ্ন করেনি বা অন্য রকম কোনো ইন্টেনশন নিয়েও কোনো প্রশ্ন করেনি বা কিছু বলেনি, গায়েও হাত দেয়নি। তো এমনি বলছে যে মা তুমি এখানে কি করছো বা তুমি এখানে কোনো বিপদে পড়ছো কিনা জিজ্ঞেস করেছে। তো এবার কি করেছে, তো ওখানে কোনো উত্তর দেয়নি, ওই মহিলাটা কোনো উত্তর দেয়নি এবং কোনো কিছুই বলেনি। এবং তারপর কি হচ্ছে, ওরা কিছু না বলছে না যখন দেখে, তখন ওর দাদুটা বন্ধুরা বললো যে চল এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, এখানে ঠিক ভালো কিছু মনে হচ্ছে না। তো এই বলে দাদু আর দাদুর বন্ধু ওনাকে ক্রস করে চলে আসছে। এবার যখন চলে আসছে তখন একটা গাছের ডাল ভেঙে পড়লো ওদের পিছন দিকে। ওকে, গাছের ডাল ভেঙে পড়লো এবং ওই মহিলাটা মানে ওই যে রয়েছিলেন ওখানে দাঁড়িয়ে, তো তার গলা শোনা যাচ্ছে, সে নাকি সুরে বলছে যে তোরা আমাকে মা বলে সম্বোধন করেছিস বলে তোরা আজকের জন্য বেঁচে গেলি, তোরা যদি অন্য রকম কোনো কিছু চাহিদা যদি করতিস তাহলে তোরা এখানেই শেষ হয়ে যেতিস। মানে যেহেতু প্রত্যেকটা মহিলাই না অ্যাকচুয়ালি এরকম চায় যে মানে তাকে ভালোভাবে মানে কেউ যদি সম্মান দিয়ে যদি কোনো কেউ কথা বলে তাহলে অবভিয়াসলি সেই মহিলাটা বা সেই যে যার কি বলবো তার সোলটা ছিল ওখানে, তো সে ওনাদেরকে ছেড়ে দিয়েছে। বাট যদি ওনার গায়ে কোনো টাচ করতো বা যদি কোনো খারাপ কিছু করা যদি চাহিদা সেখানে দেখাতো, তাহলে অবভিয়াসলি সেটা খুব খারাপ সময় যেত ওদের জন্য বা কিছু হয়ে যেতেও পারত। তো এটা হলো ফার্স্ট ইনসিডেন্ট, ওই দাদুটার ঘটনা। ওকে, কমেন্টস দেখছি। এটা একদম প্রথম ঘটনা চলছে, আমি একদম জাস্ট শুরু করে আমি তাড়াতাড়ি করে জিনিসটাকে বলছি। অ্যাকচুয়ালি আজকে একটু শরীরটা আমার কোটা ভালো নেই, দ্যাটস ওয়াই হয়তো তাড়াতাড়ি লাইফটা শেষ হয়ে যাবে, হয়তো ছোটো ছোটো গল্প দিয়ে আমি শেষ করছি। ওকে, তো এরপরে আমি একটা পরীর গল্প বলবো। প্রথমেই বলছিলাম দেখো, পরীর গল্পটা অ্যাকচুয়ালি ওরকমভাবে উড়ে এসে ডানা মানে ব্যাপারটা এরকম টাইপের পড়ি না। পড়ি অ্যাকচুয়ালি দেখো তোমাদের নিজেকে বিশ্বাস করতে হবে, আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের বিশ্বাস করতে হবে, আদারওয়াইজ অনেক লজিক দিলে অনেক রকমের লজিক এখানে হয়ে যাবে। তো আমাদের বাড়ির এখানে ঘটনা এটা এই জিনিসটা না আমিও মানে কি বলবো, এটা অনেক বহু বছরের পুরোনো ঘটনাও নয়, আবার রিসেন্টলি ঘটনা নয়। এটা যখন আমি ক্লাস 8-9-এ পড়তাম তখনকার একটা ঘটনা আমি বলছি। যে আমি দেখিনি, আমার মা দেখেছে এবং আমার বাবাও দেখেছে জিনিসটা কি যে সবার বাড়িতে তো মনসা পুজো হয়, তোমরা জানো যে মনসাটা হয় রান্না পুজো যে টাইমটা হয়। তো আমাদের বাড়িতে যেহেতু মা মনসা রয়েছেন, তো ওরকম আগের দিনকে রান্না পুজোর তো আগের দিনকে সমস্ত কিছু রান্না বান্না করা হয়। তো ওই রাত্রেবেলা রান্না পুজোর রাত্রেবেলা, আগের দিনের রাত্রেবেলা সবাই রান্না বান্না করছে, জেঠিমা, তারপরে আমার মা এবং জেঠিমার বোন মানে একটা মাসি, তো সবাই মিলে রান্না বান্না করছে, আনন্দ করছে রাত জেগে। তো হঠাৎ করে একটা বাইরে একটা বাথরুম টাইপের ছিল, মানে বাথরুম বলতে ওখানে কল ছিল, ওখানে নর্মালি কোনো টয়লেট বা সামথিং কিছু না, ঠাকুরের বাসন কোসন বা কোনো দরকারি কোনো কিছু ওখানে ধোয়া হয় আর কি, ধোয়া আর মাঝে এরকম সমস্ত হয়। তো ওই কলটা একটু মানে বাইরের দিকে ছিল। এবার ঠাকুরের যেহেতু সমস্ত কাজ ব্যস্ত, ওইখানেই ঠাকুরের কাজ ধোয়া, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুরের জিনিসপত্র ধোয়া হয়। ওটা বাইরের দিকে ছিল বলে রাত্রেবেলা ওই টাইমে তো ওই মাসিটা আমার জেঠিমার যে বোন, সেই বোন আর আমার মা মিলে কি করেছে জিনিসপত্র এনে
ওই বাথরুমের মধ্যে ধুচ্ছে। এবার কি হয়, আমাদের জায়গাটা একটু বলে দিই যে আমাদের যেখানে বাথরুমটা রয়েছে ওই বাথরুমের পাশে মানে একদম পাশেই হচ্ছে পুকুর, ঠিক আছে? পুকুরের ওই পারে আমাদের রাস্তা। হ্যাঁ, মানে আমাদের বাড়িটা এমনই জায়গায় চারিদিকে রাস্তা এবং পুকুর, এরকম মানে ব্যাপারটা এরকম। তো ওই পুকুরের ওই পিঠে রাস্তার এই পিঠে আমাদের বাড়ি বাথরুম রয়েছে। তো এবার ওখান থেকে মানে যেখানটা আছে বাথরুম সেখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে ওই দিকের কি হচ্ছে না হচ্ছে, রাস্তা দিকে কে যাচ্ছে, কতগুলো গাড়ি যাচ্ছে এরকম। তো তখন প্রায় রাত 2:30-3টে এরকম। তো সেই টাইমে কি হয়েছে, তো মা মাসিকে বললাম ধুতে গেছে ঠাকুরের জিনিসপত্র। তো হঠাৎ করে প্রথমে ওই মাসিটার চোখে পড়ে যে ওই রাস্তার ওই পিঠে অনেকগুলো মানে টগর ফুল গাছ, ছোট ছোট টগর ফুল গাছগুলো হয় তো লাগানো রয়েছে ওইখানে। তো ওই ফুল গাছে অনেক ফুল ওই টাইমে হয়, সাদা ফুল, রাত্রেবেলা বেশি সাদা ফুল ফোটে, আমরা সেটা সবাই জানি। তো এইখান থেকে এই দিক থেকে দেখতে পাচ্ছে মাসি যে ওখানে ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা মেয়ে এবং বড় বাচ্চা সবাই মানে অনেকগুলো ভর্তি একদম, ঠিক আছে? সবাই কিন্তু সাদা রঙের জামা পরে আছে, সব সাদা রঙের জামা পরা, এবং কেউ বড় কেউ ছোট, এরকম অনেকগুলো কুচো 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 ভর্তি সব বাচ্চা মেয়েরা, এবং তার থেকে বড়রাও রয়েছে। কি করছে, ফুল পাড়ছে গাছ থেকে, গাছের উপরে উঠে পড়ছে, গাছ থেকে নামছে, মানে ওখানে না কিলবিল করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওই এবার দূর থেকে তো এরা দেখতে পাচ্ছে যে ওখানে হঠাৎ করে ওই রাত্রেবেলা কে ফুল তুলতে আসবে। মেনলি অনেকেই তুলতে আসে, বাট অতজন একসঙ্গে একই রকম একই সাইজের বাচ্চাগুলো সব কটা, যারা বড় তারা সেই বড়রাও হচ্ছে একই সাইজের, এবং তারা সবাই সাদা রঙের ড্রেস পরে আছে। হ্যাঁ, তো এবার নর্মালি ওভাবে মানে কি বলবো, ফুল তুলতে আসে না যারা, ধরো রাত্রেবেলা করে বা ভোরবেলা করে যারা ফুল তুলতে যায়, অত সাদা জামা পরে কে আসবে না? এটা তো একটা কি বলবো আনলজিক্যাল ব্যাপার। তো ওরকম ভাবে দেখছে। এবার তখন কি করলাম, মাসি আমার মাকে ডেকে বলছে ওই দেখো দিদি ওখানে কি রয়েছে দেখো তো। তো তখন মাসি এবং আমার জেঠিমাকেও ডেকেছে। তো জেঠিমা মা 3জন মিলে জিনিসটা রেখেছে। ওরা অনেকক্ষণ ধরে ফুল পাড়ছে, খেলা করছে বাচ্চাগুলো ওইখানে দাঁড়িয়ে, ঠিক আছে? তো এটা একটা ওই রকম গেল। এবারে একদিন সেম ভাবে, ওটা আবার অন্য সময় অন্য দিনে, আমার বাবা, এটা হচ্ছে 2020-21 ঘটনা বলছি, যেটা বাবা যখন দেখেছে আর কি জিনিসটা, সেম জিনিস দেখেছে বাবা। রাত্রেবেলা কি হয়েছে, বাবা নর্মালি একটু উঠেছে, তখন খুব বেশি রাতও হয়নি, 12:30-1টা এরকম বাজে। তো উঠেছে, উঠে বাইরে গেছে, বাইরে গিয়ে ওরকম ভাবে আমাদের পুরো বাড়িটা এমন জায়গায় যেখানে দাঁড়াবে কিনা সেখান থেকে তুমি ওই রাস্তাটা দেখতে পারবে, ঠিক আছে? তো বাবা ওখানে দাঁড়িয়ে দেখছে, ওদিকে নর্মালি চোখ পড়েছে, দেখছে ওরকম সেম ভাবে ওরকম ছোট্ট ছোট্ট বাচ্চা, কুচো কুচো বাচ্চা, বড় ছোট, কিন্তু সব মহিলা, কিন্তু কোনো ছেলে কিন্তু নেই, ওকে? সব মহিলা এবং সব বাচ্চা, সবাই সেম ভাবে সাদা জামা কাপড় পরে রয়েছে, এবং সেম ভাবেই ওরা কি করছে, ফুল গাছের মধ্যে থেকে ফুল পাচ্ছে, ফুল গাছের উপর উঠে পড়ছে, আবার নামছে, আবার হাঁটাচলা করছে, খেলা করছে, মানে এইরকম জিনিসটা করছে। এটার কোনো লজিক আমি তো খুঁজে পাইনি, কারণ অতজন মিলে যদি ফুল তুলতে হয়, সবাই কেন এক কালারের ড্রেস পরবে, রাইট? আর ওই টাইমে আমার তো মনে হয় না যে ওই একদম ওই রাত্রেবেলা কেউ ফুল তুলতে আসে, কারণ নর্মালি ভাবে আমাদের মানুষদের কাছে আমরা জানি যে রাত্রেবেলা গাছে হাত দিতে নেই, হয় ভোর মানে সূর্যের আলো একটু একটু ফোটার পর থেকে না, যে ভোরবেলাটা হয় তখন হয়তো সবাই গাছ থেকে ফুল তোলে, বাট রাত্রেবেলা অত রাত্রেবেলা 2:30-3টে বা 2টার সময় কে তোলে ফুল? এনিওয়ে, তো এটা একটা আমরা বাড়ির মানুষরা এটা ধরে নিয়েছে যে ওখানে হয়তো ওই টাইমে পরি হতে পারে, যে পরি ছোট ছোট বাচ্চারা ওরা ধরে নিয়েছে এটা একটা, বাট এটার কোনো লজিক তো খুঁজে পাওয়া যায়নি। ওকে, তো বিক্রমজিৎ নাহা লিখছেন হ্যালো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। অনেকে জয়েন করেছে, 10 জন রয়েছে, তো সবাইকেই বলছি যে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর ভালো করে কাটাও, এনজয় করো। অনেকের পিকনিক থাকে এই টাইমে, আমারও ছিল, কিন্তু আমি একটা পিকনিকও অ্যাটেন্ড করিনি। যাই হোক,
আচ্ছা, এরপরে নেক্সট যে গল্পটা বলবো এটা হচ্ছে একটু পুরনো দিনকার, বলতে পারো গ্রাম বাংলার ভূত বলবো না, একটা গল্প, যেটা শোনো বুঝতে পারবে। তোমরা হয়তো অনেকেই শুনে যক্ষী বুড়ি বা যক্ষা বুড়ি অনেকে বলে। যিনি হচ্ছে বুড়ি মহিলা এবং ইনি থাকেন হচ্ছে জলের মধ্যে। ছোটবেলায় আমি গল্পটা শুনে মানে বড় হয়েছি, ছোট থেকে না আমি এরকম অনেক গল্প আছে যেগুলো শুনে শুনে বড় হয়েছি। ওকে, সো আমার মামার বাড়ির একটা ইনসিডেন্ট বলছি। তো আমার মামার বাড়ি যেহেতু একটু গ্রামের দিকে, এখন সেই গ্রামটা অতটা বেশিও মানে মনে হয় না যে গ্রাম বলে, বাট আগে যখন আমি ছোট ছিলাম তখন জিনিসটা তখনও অবধি কি বলবো, গ্রামের ব্যাপারটা ভাবটা ছিল। তো এটা তারও অনেক অনেক আগে, অনেক কাল আগের কথা। তখন অবভিয়াসলি সব ধুধু মাঠ চারিদিকে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে রাজারহাটে। রাজারহাটের ঘটনা আমি আজকে বলবো, খুবই স্পেশাল ঘটনা, যারা জানো হয়তো জানতে পারে অনেকে যারা এখানে থাকে বা কিছু। আচ্ছা, যেটা বলছিলাম, তো মামার বাড়ি একটুখানি বর্ণনাটা দিয়ে দিই কিরকম জায়গাটা বলছি। আমার মামার বাড়ি থেকে যেহেতু ওখানে অনেক মাঠ বাগান মানে ধান ক্ষেত চারিদিকে যেরকম রয়েছে, তো মানে কি বলবো, পার্টিকুলার কোনো রাস্তা নেই, তুমি সেখান থেকে তুমি চলে যেতে পারো ওই জায়গাটাতে। ওখানে একটা আমাদের মামার বাড়িতে বড় একটা পুকুর আছে, মানে যেখানে অনেক ডিপ, পুকুরটা অনেক বড়, সেটা আমি নিজেও দেখেছি। হ্যাঁ, এবং সেখানে স্নানও করেছি, কিন্তু আমি পুকুরে সাঁতার জানি না, তো আমি মানে ডুবেও গেছি। যাই হোক, এটা 3 নাম্বার, থার্ড স্টোরি। ওকে, তো ওই পুকুরটা আমি দেখেছি যে প্রচন্ড পরিমাণে বড় এবং গভীর, এবং পুকুরটাকে ঘিরে পুরো আম বাগান, পুরো মানে কি বলবো, ওখানে আম চাষ বেশি হয়, ওখানে আম গাছ লাগানো আছে, অনেক সবজি অনেক ফলের গাছ আছে, মানে প্রচন্ড বড় ওই পুকুরটাও বড়, এবং পুকুর ঘিরে যে বাগানটা সেটাও অনেক বড়, পুরো গোল করে। এখন তো যেহেতু ওখানে যে মালিক তিনি বড় মোটা পাঁচিল দেওয়া, মানে অনেকটা হাইটের পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, বাট সেই টাইমে পাঁচিল তো কিছু ছিল না। আমিও দেখেছি পাঁচিল হওয়ার আগেও আমি দেখেছি। ওকে, সো তো পুকুরটার ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই পুকুরের মধ্যে কিন্তু যক্ষী বুড়ি থাকতো। অনেকেই দেখেছে যে দুপুরবেলা করে, মানে ভর দুপুরবেলা করে একটা বুড়ি, যার সাদা একদম ঘন সাদা চুল, সে এরকম পুকুর পাড়ে বসে থাকে, বসে তার চুল রোদ পোহায়, চুল শোকায়। হ্যাঁ, আবার হয়তো কারো চোখে পড়লো যে এরকম একটা বুড়ি বসেছিল, ধপ করে জলের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, তো এইরকম যক্ষী বুড়ির ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এই যক্ষী বুড়ি হচ্ছে একদিকে ভালো, আবার একদিকে খারাপ। একদিন একটা বাচ্চা ছেলে, যেহেতু ওই টাইমে মানে কি বলবো, সব বাচ্চারা যেখানে সেখানে চলে যায়, মানে খেলাধুলা করে। এখনকার দিনে আমাদের রেস্ট্রিকশন তো নেই যে না তুমি বেরাবে না, তুমি এখানে বেরাবে না। তখনকার দিনে সব বাচ্চারাই খেলাধুলা করতো, এখানে সেখানে যেত, মাঠে ঘাটে ঘুরে বেড়াতো। তো এরকম টাইমে একটা বাচ্চা ছেলে খেলতে খেলতে ঠিক ওই পুকুর ধারে আসে এবং দেখে যে একটা বুড়ি ওরকম চুল ছেড়ে, পুরো সাদা চুল ছেড়ে এরকম পুকুর পাড়ে বসে আছে, বসে রোদ পোহাচ্ছে। এবার ছেলেটা ভেবেছে কি যে ওটা ওর ঠাকুমা, বলে কি করেছে যে ঠাকুমা বললে এরকম দৌড়ে দৌড়ে গিয়ে ঠাকুমার পিছন দিক থেকে গিয়ে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, ওই যক্ষী বুড়িকে, এবং অনেকক্ষণ ধরে ঠাকুমা করছে এরকম ভাবে। তো বুড়িটা কোনো কিছু না বলে হঠাৎ করে কি করেছে, জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, জলের মধ্যে এরকম ওই সমেত, মানে বাচ্চাটাকে সমেত উনি জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। এবার ওই বাগানের মধ্যে দূরে ওই ছেলেটার ঠাকুমাই কিন্তু ওখানে ছাগল গরু এরকম বাঁধছিল, কিছু একটা বাঁধছিল। তো দেখতে পেয়েছে যে ওরকম ভাবে ঝপাং করে পড়েছে, এবং ওর নাতি এরকম চিল্লে উঠেছে, এরকম ভাবে কোনো বাচ্চা ছেলে গিয়ে রাখে, ওর নিজেরই নাতি ওখানে হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। তখন আশপাশ থেকে আরো কয়েকজন লোকজনকে ডেকে আনে, তাকে বাঁচায়, তুলে আনে। তো আলটিমেটলি বাচ্চাটা ঠিক বেঁচে গেছিল। কিন্তু ওই যক্ষী বুড়িটা কিন্তু ওরকম ভাবে অনেক কাউকে এরকম নিয়ে টেনে নেয় আর কি নিজের কাছে। তো যক্ষী বুড়ির আর একটা ইনসিডেন্ট কি, ধরো কোনো কারোর বিয়ে হচ্ছে বা কোনো কারোর বাড়িতে অনেক বড় অনুষ্ঠান, কোনো বড় পুজো হচ্ছে, তখন কি করে যে ওনার কাছে
একটা নিমন্ত্রণ পত্র দিয়ে আসে এবং বলে আসে যে আমার এতগুলো বাসন দরকার, তো লিখে আসে বা সামথিং এরকম কিছু করে আসে যে তুমি আমাকে এরকম দিও, আমার এতগুলো বাসন দরকার, এই বাসনগুলো দরকার। তো আগের দিন রাত্রেবেলা বা আগের দিনকে এরকম নিমন্ত্রণ পত্র দিয়ে আসে এবং তার পরের দিনকে ওখানে গিয়ে মানে পুকুর পাড়ে গিয়ে দেখলেই দেখতে পায় যে অনেক এতগুলো বাসন, যেগুলো চেয়েছিল সেগুলোই কিন্তু ওখানে টাল করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে, সমস্ত চকচকে সুন্দর বাসন। এবং সেই বাসনগুলো নিয়ে ওরা নিজের কাজ মেটার পরে কিন্তু আবার সেম বাসনগুলো সেম ভাবে প্রত্যেকটা গুনে গুনে ফেরত দিয়ে আসতে হতো। আর যদি কেউ এরকম ধরো কেউ এটা মানে কোনো কিছু ধরো কেউ হারিয়ে গেছে বা কোনোটা মিসিং যদি কোনো কিছু হয়ে যায়, তো সেই তাদের ফ্যামিলির কিন্তু অনেক কোনো ক্ষতি হয়ে যেতে পারে এবং হয়ে গেছেও, হয়তো এটা শোনা গেছে এরকম যে অনেকে ধরো কেউ মানে হুট করে হয়তো কেউ দিতে পারলো না বা কোথাও হারিয়ে গেছে, তো তাদের ফ্যামিলির ক্ষতি হয়ে গেছে। ওকে, তো কমেন্টসে কি হচ্ছে? ফার্স্ট গল্প তো না, এটা তো থার্ড গল্প বলছিলাম আমি, ছোট ছোট গল্প বলছিলাম। যে কতক্ষণ হয়েছে বাজাজ দেখে নি, আধ ঘন্টায় আমি 3খানা গল্প কমপ্লিট করে দিয়েছি। ওকে, তো এবার আমি লাস্ট গল্পে চলে যাচ্ছি। লাস্ট গল্পটা হচ্ছে একটা ঠাকুরের গল্প, মা কালীর গল্প, যেটা হচ্ছে রাজারহাটের, আমি যেখানে থাকি রাজারহাটের একটা ফেমাস একটা গল্প। এটা অ্যাকচুয়ালি একদম ঘটনা, এবং সেটা খুবই কি বলবো, রাজাটা সবাই প্রায় মানুষ, রাজাটা সব মানুষের জানা। রাজারহাটের যে শ্রীরামখা কালী মন্দির রয়েছে, তো এই কালী মন্দিরে কালী মায়ের ঘটনা। তো বহু বহু বছর, বহু কাল আগে বলা যেতে পারে। তো ওই যে কালী মন্দির তখনও স্থাপিত হয়নি, বাট কালী মন্দিরের ঠিক পাশেই একটা বড় একটা পুকুর আছে। তো সেই পুকুরটা সেই টাইমে ছিল, মানে পুকুরটা আমি তো এখনো রয়েছে অবভিয়াসলি। তো পুকুরটা এতটা, পুকুরটার বর্ণনাটা দিই। নর্মাল পুকুর কি হয়, আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, তো সেখানে নোংরা ফেলা হয় বা নর্মাল অত জল দেখে অত কিছু মনে হয় না। কিন্তু ওই যে কালীবাড়ির যে পুকুরটা, ওই পুকুরটা তুমি দেখলে তোমার পুরো গঙ্গার যে ফিলিংসটা হয় না, মানে ভরা কোটাল যে গঙ্গার যে ফিলিংসটা, তো ওই ফিলিংসটা তোমার এই পুকুরটা দেবে। এই পার্ট থেকে যদি তুমি হাঁক মারো, যদি তুমি কোনো চিল্লে কোনো কথা বলো, ওখান থেকে মনে হয় যে ইকো যে ব্যাপারটা হয়, যে ভেসে ভেসে আসছে, ঠিক ওই রকম। আর প্রচুর বড়, মানে ওই জায়গা থেকে দাঁড়ায় তোমার মনে হবে যে পুরো গঙ্গার ফিলিংসটা, এবং জল পুরো টল জল। মধ্যে আজ পর্যন্ত কোনো মানুষের পুকুরের মাঝখানে যেতে পারেনি। পুকুরটা এমন গভীর, এবং মানে ওখানে কারো সাহসী হয়নি যে মাঝখানে যাবে ওই পুকুরের। এবং ওই পুকুরটার খনন কার্যের সময়, খনন কার্য না সামথিং, ওই পুকুর থেকে না এমনি নর্মাল সিঁড়ি উঠে এসেছিল, ঠিক আছে। তো ওখানে যে ভিতরে হয়, এখন সবাই বলে যে ওই পুকুরের তলায়, পুকুরের মধ্যে মায়ের মন্দির আছে, এবং সেই মন্দিরে যাওয়ার সিঁড়িও আছে, এবং সেই মন্দিরের মানে কেউ যেতেও কখনো পারিনি। এবং ওই বললাম যে পুকুরের মাঝখানে কখনো কেউ যেতেই পারিনি। তো গল্পটা ঘটনাটা বলি। তো সেই সময় পুকুরটা ছিল। একদিন কি হয়, দুপুরবেলার দিকে এরকম একটা যে শাখা বিক্রি করে, ঠিক আছে, তো ওই শাখা যিনি বিক্রি করছেন, তো সারা সকাল থেকে বেলা অবধি একটা শাখাও বিক্রি হয়নি। তো ওই পথ থেকে, পুকুরের পাশ থেকে ওরকম ভাবে উনি হেঁটে হেঁটে যাচ্ছে শাখা বিক্রি করার, হেঁটে হেঁটে যাচ্ছে, আমার যায় আর কি। তো ওরকম ওনাদেরকে শাখা বিক্রি করা দেখে শাখারি বলা হয় আই থিঙ্ক। ওই শাখারিটা কি হয়, এরকম মন দুঃখ করে মানে বলছে, নিজের মনেই বলছে যে একটাও তো শাখা বিক্রি হলো না, এরকম ভাবে মন খারাপ করতে করতে ওই পুকুরের পাশ থেকে যাচ্ছে। তো পুকুরটা পেরিয়ে যাওয়ার পর উনি পিছন থেকে শুনতে পাচ্ছেন যে দাঁড়ান বাবা দাঁড়ান বলে কেউ যেন ডাকছে, ঠিক আছে। তো উনি পিছন ঘুরে দেখে যে একটা বাচ্চা, মানে কি বলবো, বিয়ে হয়ে গেছে, বাট নর্মালি ধরো মানে কি বলবো 15-16 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে, যে বলছে তুমি আমাকে শাখা পরিয়ে দাও, আমার
আমার তো শাখা দেখতে পাচ্ছ হাতে নেই, তুমি একটা শাখা, নতুন শাখা পরবো, আমাকে শাখা পরিয়ে দাও। হ্যাঁ, তো এবার তখন মেয়েটা বলছে যে আমি শাখার দাম আমার কাছে নেই, আমার কাছে এখন টাকা নেই, তুমি পরিয়ে দাও, তোমাকে আমি আমার বাবার ঠিকানা বলে দিচ্ছি, তুমি সেখানে যাবে, গেলে তোমাকে সে টাকা দিয়ে দেবে। ঠিক আছে, তো শাখা ওখানে পুকুর পাড়ে বসে শাখা টাকা ভরিয়ে দিয়েছে। এবার মেয়েটা তার বাবার ঠিকানা বলে দিয়েছে যে এই জায়গাতে যাবে, এখানে গেলে আমার বাবাকে বলবে যে তার মেয়ে শাখা পড়তে চেয়েছে, শাখা পড়েছে, তো সে তোমাকে দামটা দিয়ে দেবে। তো শাখারিটা কি করে, যখন শাখা পরিয়ে টরিয়ে দিয়ে এবার যে ঠিকানাটা বলে দিয়েছে মেয়েটা, সেই ঠিকানায় গেছে। ওর ঠিকানায় গিয়ে তো লোকটার নামও বলে দিয়েছে, লোকটার নাম ধরে ডাকছে, তো সে বেরিয়ে এসছে বাড়ি থেকে। এবার তখন শাখারি বলছে যে তোমার মেয়ে এরকম শাখা পড়েছে, ওই পুকুরের ধারে বসে শাখা পড়েছে, আমাকে ডেকেছে, বললো যে এখন আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমার বাবার কাছে যাও, গেলে তোমাকে টাকা দিয়ে দেবে। তো এই হলো। তখন ওই লোকটা এবার যে যার কাছে গেছিল টাকা নিতে, তো সেই লোকটা এবার ভাবছে যে আমার মেয়ে, আমার তো কোনো মেয়ে নেই। হ্যাঁ, তো এবার তাকে কোনো কিছু না বলে শাখারিটাকে টাকা দিয়ে টাকা মিটিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইবারে যে মানে লোকটাকে যার কথা বলেছিল আমার বাবা, তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি ব্রাহ্মণ মানুষ। ওকে, তো তিনি কি করেছেন, তিনি বুঝতে পেরেছেন ব্যাপারটা, এবং সেই পুকুরের ধারে এসে সে বলছে যে কই দেখি মা, তুমি কেমন শাখা পড়েছো, একটু দেখাও, আমি দেখতে চাই তোমার শাখা পড়া হাত। তো ঠিক ওই পুকুরের মাঝখান থেকে দুটো হাত এরকম ভাবে উঁচু করে দেখিয়েছে যে আমি হাতে শাখা পড়েছি। হ্যাঁ, যে মা কালীর যে হাত আর কি অ্যাকচুয়ালি, তো সেই মা কালীর হাতের মতনই মধুমিতা চক্রবর্তী লিখছেন। হ্যাঁ, এটা 4 নম্বর গল্প বলছি, ছোট ছোট গল্প পড়েছি বলে তাড়াতাড়ি করে মানে শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। যাই হোক, তো যে মা কালীর হাতে শাখা পড়া ওরকম হাত ঠিক ওই পুকুরের মাঝখান থেকে উঠে ওনাকে দেখাচ্ছে, ব্রাহ্মণ যিনি ছিলেন আর কি। তো এবার সেই দিনকেই ওখানে ওনাকে স্বপ্ন দেয় রাত্রেবেলা, যে ওনাকে স্বপ্ন দেয় যে তুমি আমার এরকম পাশে এটা মন্দির স্থাপন করো, আমি এখানে পুজো নিতে চাই, নিত্য পুজো চাই আমি। এবং সেই তারপর থেকে তাল পাতার ছাউনি করে ওখানে তখন মানে যে কোনো একটা ভাবে হোক ওখানে মন্দির স্থাপন করে, এবং সেখানে মাকে এনে পুজো করা হয়। এবং শুধু তাই নয়, ওই পুকুরটা থেকে একটা বড় শিকল ওখান থেকে উঠে এসছে, ওখান থেকে মা কালীর খাড়া, নানা রকম জিনিসপত্র, বাসনপত্র ওখান থেকে কিন্তু উঠে এসছে, যেগুলো এখনো অব্দি টিল দ্য ডেট এখনো ওই যে বড় মোটা শিকল ওখানে মন্দিরে এখনো স্থাপিত করা আছে। এবং সেই তালপাতার ছাউনির মন্দির আজকে এত বড় মন্দির হয়ে গেছে, মানে যদি কখনো কেউ দেখে থাকো, যদি কখনো কেউ এসে থাকো দেখবে, বা আমি হয়তো ফটো পোস্ট করে দেবো আমার মানে এইতে, দেখতে পাবে তোমরা। মানে সেই তালপাতার ছাউনি থেকে আজকে কত বড় মন্দির, এবং সেখানে কত বড় পুজো হয়, চড়ক হয়, এবং কি বলবো, কোনো মানুষ আচ্ছা না, আমি তো জানি না যে এটা বলা হয়েছে কি হয়নি। এনিওয়ে, দেখি রাজারহাটে মানে এই আমাদের এখানকারই ঘটনা নাকি সেটা, তো রাজারহাটে শ্রীরামখা কালী মন্দিরের ঘটনা। ওকে, যাই হোক, তো তো সেই মন্দিরটা এখন অনেক বড়, এবং সেখানে অনেক চড়ক, অনেক যে বললাম যে ওখানে অনেক বড় করে মেলা হয়, এবং প্রচুর ভক্তরা ওখানে পুজো দেয়। এবং আর একটা কি, যে এই যে পৌষ মাস আসছে, আচ্ছা আচ্ছা, আমি তো জানি না যে এটা বলা হয়ে গেছে কিনা। ওকে, তো আরেকবার শুনে নাও, তোমরা যদি শুনে থাকো, আমি তো জানতাম না। ওকে, তো এই যে পৌষ মাস আসছে, মানে এসে গেছে অলরেডি, তো এই পৌষ মাসে
ওখানে সবাই কি করে, ওখানে ওখানে বড় মাঠ, ওখানে প্রচণ্ড বড় মাঠ, তো সেখানে সবাই রান্না করে, কি খিচুড়ি ভোগ রান্না করে, এবং সেখানে পুজো দেয়। এই যে পুরো পৌষ মাস ধরে ওখানে পুরো মেলা চলে, এবং আমাদের বাড়ি থেকে মানে রাজহাটের বেশিরভাগ মানুষজনই ওখানে যায়, পুজো দেয়। ওখানে বসে সবাই খিচুড়ি ভোগ খাওয়া দাওয়া করে, এবং সেখানে পাঠা বলিও হয় এরকমভাবে। এরকমভাবে ওখানে অনেক বড় করে পুজো। এখন দেখলে মনে হবে ওটা কি ছিল আর কি হয়ে গেছে, এখন ওরা তো বিশ্বাসই করবে না যে এরকম ঘটনা ছিল। কিন্তু ওই পুকুর ধারে গেলে যদি মানে কেউ ওখানে গেলে সে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি পুকুরটার মধ্যে কিছু না কিছু তো আছে, সেটা পজিটিভ জিনিসই আছে, এবং তোমার গায়ে কাঁটাও দেবে। তা আমাদের বাড়ির সমস্ত মানে শুভ কাজের জল, যেমন বিয়ের যে জল সইতে জল তোলা বা যে কোনো রকমের যে কোনো শুভ কাজ, গঙ্গা মাটি হয়, তো গঙ্গা মাটি যখন অনেকের বাড়িতে না থাকতে পারে, তারা সে কি করে যে ওখানে ওই পুকুর থেকে মাটি তুলে আনে, ঠিক আছে? তো এইরকম মানে পুকুরটা এতটাই পবিত্র যে গঙ্গার জল যখন ছিটিয়ে দেওয়া হয়, তো ওই পুকুরের জলে যখন ছিটিয়ে দিলে ওটাও শুদ্ধি হয়ে যায়। ওকে, তো আমার 4খানা গল্প কমপ্লিট। তো কেমন লাগলো সবাই বলো। কি শর্মিষ্ঠা হাজরা, ওকে, উনি লিখছেন হ্যালো হ্যালো। আমি সত্যি জানতাম না যেটা বলা হয়ে গেছে বা কিছু। ওকে, থ্যাংক ইউ। মিতু লস্কর লিখছেন যে খুব ভালো লাগলো প্রত্যেকটা গল্প, থ্যাংক ইউ। আরও গল্প, আজকে তো 4টে গল্প নিয়ে এসেছি, আটটে কোনো গল্পের প্রিপারেশন করিনি। থ্যাংক ইউ। কি সমৃতা সাহা, ওকে, উনি লিখছেন যে তোমার গল্পগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, রেকর্ডিং শুনে নিও। ওকে, সবাই বলছে ভালো লাগলো। দেখো, আর একটা জিনিস, একটা ছোট একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। দেখো, আমি না অ্যাকচুয়ালি এই যে ফিল্ডটা, এই যে লাইভ ব্যাপারটা বা যে গল্প বলা ব্যাপারটা, আমি এখানে নতুন। ওকে, তো আমার ভুলভ্রান্তি অবশ্যই হয়, সবারই হয়। হয়তো এখন যারা এখন বলে তাদেরও হয়তো, যারা ধরো অনেকগুলো বছর ধরে বলে আসছে, তাদেরও হয়তো ভুলভ্রান্তি হতে পারে, হয়ও হয়তো। তো আমি যেহেতু প্রথম এটা নিয়ে 3টে লাইভ করছি আমি, তো এর আগের লাইভে বা তার আগের লাইভে হয়তো অনেক ভুল হয়েছে, বা আজকের লাইভে হয়তো অনেক ভুল আমি করে থাকতে পারি। কিন্তু আমি যখন ইউটিউবে আমি দেখেছিলাম যে এর আগে যে লাইভটা করেছিলাম, মানে সেকেন্ড যে লাইভটা করেছিলাম, তো সেখানে অনেক কমেন্টে দিচ্ছে যে তুমি কমেন্টে কেন ফোকাস করো, বা তুমি কেন ওকে ওকে বেশি বলো। আমি কিন্তু ভাবছি না, হ্যাঁ, কমেন্ট বা গল্প বলার মধ্যে যদি কমেন্ট পড়ি সেটা অবশ্যই আমার দোষ, কিন্তু ওকে ওকে বলছি বলে এটা করতে গিয়ে আমার দোষ হয়ে গেল, আই ডোন্ট নো। সবারই তো একটা গল্প বলার একটা টেকনিক থাকে, একটা ক্যাপাসিটি থাকে, যে আমি এটা বলার পর ওকে বলছি মানে তোমাকে ওকে বলছি না, ওকে বলছি মানে নিজেকে আমি বোঝাচ্ছি যে আমার এই পার্টটা শেষ হলো, এরপরে পার্টটা আবার শুরু করতে হবে। তো একটা তো মানে লিঙ্ক করতে হবে না, আমাকে প্রত্যেকটা প্লট সাজাতে হবে, তো তার জন্য আমি তো ওকে বলে থাকি, তাহলে আমি কি দোষ করে ফেলছি, আই ডোন্ট নো। যাই হোক, আরও একটা ভূতের গল্প আমাদের মনে করতে হবে। ভূতের গল্প আছে, অবভিয়াসলি আছে, বাট আমি তো জাস্ট 4টে গল্প নিয়ে এসেছি। ওকে, একটা গল্প আমি ঠিক আমার জানা, যেটা আমি ইমাজিন করে আমার খুব ভয় লেগেছিল, মানে ইমাজিন করে, হ্যাঁ, এবার আমি ভুলে গেছি, আমার জেঠু আমাকে বলেছিল। প্রতাপ ঘোষ লিখছেন যে সব মানুষেরই ভুল হয়, না হলে সে ভগবান হয়ে যেত। অ্যাকচুয়ালি না না, আমি জানি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে নেগেটিভ তো আসবে, নেগেটিভ কমেন্ট আছে, পজিটিভ কমেন্ট আছে, এবং আমি ইউটিউবে না অনেকগুলো ইয়ার্স ধরে আমি কানেক্টেড, হয়তো এখনো সাকসেস পাইনি, কিন্তু আমি ইউটিউবে অনেকগুলো বছর 2020 থেকে আমি কানেক্টেড। আমার নিজস্ব কবিতা চ্যানেল রয়েছে, কবিতা গল্পগুলো আমি পাঠ করি,
খুব কম করা হয়, যেহেতু নিজের লেখা নিজে তো করি, তো লেখার জন্য না আমার টাইম লাগে। তো সেই টাইমটা আমি দিয়ে উঠতে না পারলে সেটা আবার ভয়েস রেকর্ড করতে হয়, তো একটু টাইম লাগে বলে আমি খুব খুব রেগুলার আমি করতে পারি না। কিন্তু আমি 2020 থেকে আমি ইউটিউবের সাথে কানেক্টেড। হ্যাঁ, আমার মায়ের রান্না চ্যানেল রয়েছে, ঠিক আছে। মায়ের সেখানে মায়ের খুব বেশি সাকসেস এখনো পায়নি, বাট রয়েছে মায়ের রান্নার চ্যানেল। তো সেখানে একটু একটু করে এগাচ্ছি, সেখানে 1.5 বছর হয়ে গেছে কাজ করছি মা আর আমি মিলে। তো অনেকগুলোই আমি আগে ব্লগিং করতাম, সেটা এখন আর বন্ধ করে দিয়েছি, কারণ আমার ক্যামেরা কোয়ালিটি একটু খুব একটা ভালো না বলে আমি সেটা বন্ধ করে দিয়েছি। তো আমি অনেক দিন ধরে এখানে কাজ করছি, তো আমি জানি যে কতটা পরিমাণে খারাপ ভালো সব কিছু মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছু হয়। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তো আমার জেঠুর ছোটোবেলার একটা গল্প বলি। তখন ছোট বলবো না, তখন মোটামুটি ওই ইয়াং এজ ব্যাপারটা হয়তো রয়েছে। তো কি হয়েছে, ওরকম সেমভাবে ওরকম বন্ধু বান্ধবরা মিলে খেলাধুলা করছে। তখন এটা দুপুরবেলার ঘটনা। কি না, যেহেতু মাঠঘাট চারিদিকে, মাঠঘাট বেরো না, তখন বাগানে, আমাদের এখানে মাঠঘাটের, আমি যেখানটা থাকি আর কি, সেখানে মাঠঘাট থেকে জঙ্গল বেশি আর কি। হ্যাঁ, বন জঙ্গল বেশি, বড় বড় গাছপালা বেশি। সো ওরকম বন্ধু বান্ধবরা খেলতে খেলতে এই পিঠ থেকে ওই পিঠ, ওই পিঠ থেকে ওই পিঠ, এরকম করতে করতে বাঁশ গাছ, আম গাছ, আর রকম নানা রকমের গাছ। তো ওরকম গাছ, বন জঙ্গলের পাশে তার সরু একটা নালা রয়েছে। ওকে, তো নালা মানে এখন থেকে জল যাচ্ছে এমন না, কিন্তু এটা বড় একটা, কি বলবো, বড় মাটি কাটা আছে, এখান থেকে নোংরা পাস হতেই পারে, এরকম ব্যাপার। নালা করা আছে, কিন্তু সেখান থেকে জল টল যাচ্ছে না খুব একটা, শুকনো আর কি। ওরকম খেলতে খেলতে হঠাৎ করে ওখানে পড়ে গেছে ওই জায়গাটাতে, হ্যাঁ, ওই নালাটার মধ্যে আর কি। তো পড়ে গিয়ে জেঠু দেখতে পাচ্ছে যে পড়ে গেছে। এবার উঠতে যাবে, দূর থেকে দেখতে পাচ্ছে, এটা কাছাকাছি, দূর থেকে এটা কাছাকাছি, যে একটা, মানে কি বলবো, ওটা ভয়ঙ্কর দেখতে, কিরকম সরু লিকলিকে হাত পা, সাদা রঙের আবার, হ্যাঁ, সরু লিকলিকে হাত পা, সাদা রঙের, আর চোখগুলো মানে বড় বড় বেরিয়ে এসছে, মানে মুখটা পুরো বিকৃত, চোখগুলো বেরিয়ে এসছে, লাল টকটকে রক্ত, দাঁত ফাত সব বেরিয়ে আসা, নখ পোক বড় বড় বেরিয়ে আসা। তো এইরকম ভাবে জেঠুর দিকে মুখটা এখন তুলে তাকাচ্ছে, হ্যাঁ, তাকিয়ে দেখছে জেঠু এরকম দেখছে যে ওখানে এ হচ্ছে, ওখান থেকে দেখছে। এবার আস্তে আস্তে জেঠুর দিকে এগিয়ে আসছে, হাত পা এ করতে করতে, সরু লিকলিকে হাত পা, মানে কিরকম একটা বিকট টাইপের দেখতে, হ্যাঁ, মানে রুগ্ন শরীর, মানে কি বলবো, যে দেখেছে সেই জানে। তো ওরকম জেঠু দেখে ওরকম ভাবে খুব, মানে পড়ি কি মরি করে ওখান থেকে উঠে পালিয়ে চলে এসছে। তো যাই হোক, তো এরকম একটা ইনসিডেন্ট ওখানে যেটু ছোটখাটো ঘটেছিল, যেটা আমি ইমাজিন করেছি, ওরকম সেম জিনিসটা যেটু বলছে, আর আমি ইমাজিন করে আমি ভয় পেয়েছি। মানে আমার ইমাজিন পাওয়ারটা না প্রচন্ড পরিমাণে হাই, আমি যে কোনো কিছু চোখের সামনে ইমাজিন করে ফেলতে পারি, যে কোনো কিছু। তো ওর জন্য আমার খুব ভয় লাগে। আচ্ছা, আর একটা বলি, রিসেন্টলি আমার সাথে ঘটেছে, মানে একটা অবশ্যই একটা সব সাথে ঘটে থাকে এরকম নর্মাল জিনিস, যে ঘুমের মধ্যে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, হঠাৎ করে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখা। আমি স্বপ্ন দেখিনি, আমার কিরকম হয়েছে কিছুদিন আগে, কয়েকদিন আগেই, যে আমি শুয়ে আছি, মশারি খাটিয়ে আমার এই ঘরের মধ্যেই, রাত্রেবেলা লাইট অফ করা। এবার আমি কি শুয়ে আছি, আমি এরকম হয় না যে বোবা ভূতে ধরে এরকম টাইপের, এটা সাইন্টিফিক্যালি এটা রিজন আছে, যে তুমি হাত, মানে চিত হয়ে শুয়ে আর পেটের ওপরে হাত এরকম লক করে রাখলে, বা পায়ের সাথে পা লক করে রাখলে না, বাজে একটা ভার অনুভূতি হয়, বা ওরকম বাজে স্বপ্ন আসে। বাট আমি চিত হয়ে শুয়েছিলাম, কিন্তু হাত ফাত কোনো লক ছিল না, হাত নর্মাল ছিল, পাটাও নর্মাল ছিল, পা লক ছিল, নর্মালভাবে ছিল, চিত হয়ে শুয়েছিলাম, ঠিক আছে। এবং আমি আস্তে আস্তে ঘুমের ঘোরটা আসছে এরকম, তখন আমি পুরোপুরি ঘুমিয়েও যাইনি, হ্যাঁ, আমি জাস্ট ঘুমের ঘোরটা এসছে এরকম হয়েছে। তো ঘুমের ঘোরটা এসছে, আর হঠাৎ করে আমার মনে হলো যে, কি বলবো, আমার নিজের এখন ভয় লাগছে বলতে গিয়ে, যে এই যে জানলার এখান থেকে আমার জাস্ট এটা ফিলিংস হচ্ছে আর কি, মানে কোনো একটা হাওয়া টাইপের এসে না আমার কানের মধ্যে, হ্যাঁ, ওটা তো আমি জানি যে স্লিপ প্যারালাইজ বলে, বাট অ্যাকচুয়ালি ওরকম টাইপের না, আমার তো জ্ঞান আছে হালকা, আমি বুঝতে পারছি জিনিসটা কিরকম হচ্ছে। বুকের উপর ভর করে বসে এরকম টাইপের না, যে ঘর টিপতে আসছে এরকম টাইপেরও না,
আমি এটা ফিল করছি যে এটা কোনো একটা হাওয়া টাইপের এসছে, এসে কানের কাছে এটা হুশ করে এরকম ঢুকে গেল, এরকম ব্যাপারটা হলো। হ্যাঁ, রয়ে গেছে। এবার কি হয়েছে, আমার গলা দিয়ে কোনো রকম কোনো শব্দ বেরোচ্ছে না, অবভিয়াসলি এরকম হচ্ছে না। এবং যেহেতু আমি জেগে গেছি ভিতরে ভিতরে, মানে ঘুমের ঘোরটা আমার কেটে গেছে হালকা, এবং তখন আমি না বাজরঙ্গলির নাম করছি। হ্যাঁ, ওই বাজরঙ্গলির নাম করতে 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 এবার হঠাৎ করে দেখলাম যে আমার গাটা পুরো ভারী হয়ে গেল। ঠিক আছে, এবার গাটা ভারী হয়ে গেল এবং ঘুমটাও ভেঙে গেল। এবং ঘুমটা ভেঙে গিয়ে আমি ওই বাজরঙ্গলির নাম করতে 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 ঘুমটা ভেঙে গেছে। তারপরে এবার আমি উঠে লাইট ফাইট জ্বালিয়ে দিলাম, লাইট জ্বালিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, জ্ঞানটা আমার ছিল, আমি বুঝতে পারছি জিনিসটা, মানে ভূত তো নয় অবভিয়াসলি, বাট আমারই কোনো একটা ভুল, কিন্তু ওরকম ফিলটা হলো যে ওটা হাওয়া টাইপের আসলো কানের কাছে, ঠিক আসলো এরকম ফিলটা হলো। ওটা দেখো, ইমাজিন বা একটা কোনো স্বপ্ন একরকম, এবং কোনো ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলেও তোমার গাটা ভারী হয়ে যায়। কিন্তু আমার ঘুমটা ওই টাইমে যে স্বপ্ন কখন আসে, যখন স্বপ্ন আসে যখন তোমার ঘুমটা পুরো গভীর হয়ে গেল তখন তোমার স্বপ্ন আসে। কিন্তু ওখানে তো ঘুমটা গভীরও হয়নি, জাস্ট ঘোরটা এসছে এরকম টাইমে। আমি বুঝতে পারছি যে আমি জেগে গেছি, আমি বুঝতে পারছি জিনিসটা, মানে জ্ঞানটা রয়েছে আমার, তো এটাকে আমি কি করে স্বপ্ন বলতে পারবো? হ্যাঁ, ফিলিং, এটা জাস্ট ফিলস, কোনো একটা নেগেটিভ কোনো ফিলিং হলো, তারপরে গাটা ভারী হয়ে গেল, তারপরে আমি ভগবানের নাম করলাম, তারপরে আবার ঠিক হয়ে গেল। আর আমি এই জিনিসটা এর আগেও হয়েছে যে আমি কোনো ধরনের একটা খারাপ স্বপ্ন দেখলাম, সেখানে আমি ওই স্বপ্নর মধ্যেই কিন্তু আমি বুঝতে পারি যে আমি একটা স্বপ্ন দেখছি, কিন্তু আসল না, এটা আমি বুঝতে পারছি যে স্বপ্ন দেখছি, সঙ্গে সঙ্গে আমি ভগবানের নাম করি, বাজরঙ্গলির নাম করি, করতে 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 করে হঠাৎ করে আমার গাটা ভারী হয়ে যায়, মানে ফিল করি তখন যেহেতু, মানে তারপরে আবার ভগবানের নাম করতে করতে ঘুমটাও আমার ভেঙে যায়। এটার আগেও হয়েছে, আমি যে স্বপ্ন দেখছি এটাকে আমি বুঝতে পারি, স্বপ্নের মধ্যে বুঝতে পারি আমি স্বপ্ন দেখছি এটা। ওকে, নেগেটিভ এনার্জি অবভিয়াসলি, খারাপ, মানে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে চারিদিকে ধরো ভর্তি। এখন আমি বলছি, এখন হয়তো নেগেটিভ কোনো কিছু দেখছে, যে শুনছে, যে আমাদেরকে নিয়ে কথা হচ্ছে, বাট এনিওয়ে এরকম হতেই পারে কোনো একটা খারাপ কিছু, হয়তো সেটা আমার মধ্যেরই কোনো নেগেটিভ এনার্জি, হয়তো সেটা আমারই ক্ষতি করার চেষ্টা করছে। ওকে, সো হ্যাঁ, হতেই পারে, কারণ সামনে এক্সাম আসছে, শুধু এক্সামের জন্য না, এক্সামের ওপর দোষ দিয়ে কোনো লাভ নেই। নর্মালি লাইফে হঠাৎ করে কোনো কিছু হয়ে গেল যার কারণে মনে হলো একটুখানি টেনশন করছি, এরকম হতেই পারে, স্ট্রেস যে কোনো কারণেই হতে পারে। ওকে, তো আমার এটা নিয়ে 4টে গল্প বলেছিলাম ফার্স্টে, তারপরে আবার যেসব গল্পটা বললাম, এখন আমার গল্পটা, মানে মোট 6খানা গল্প হয়ে গেল আজকে। ওকে, সো এখানে শেষ করছি, তোমাদের ভালো লাগে থাকলে তোমরা বলো, আর সবাইকে আবার এগেইন হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো। কটা বাজে দেখিনি একবার, 9:43। ওকে, চলো টাটা, গুড নাইট। আবার কোনো নেক্সট ব্লগ বলছি, নেক্সট কোনো লাইভে দেখা হবে। আচ্ছা, থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগে তোমার সাথে কথা বলতে। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখছে ভালো লাগলো। ওকে, চলো টাটা, গুড নাইট।